আমি যেহেতু মুসলমান, আমি মুসলমানকে সাপোর্ট করবো। পাকিস্তান পাকিস্তানকেই সাপোর্ট করি। আমি পাকিস্তানকে সমর্থন করি। পাকিস্তানকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। চাই না ভারত পাকিস্তান যুদ্ধে আমরা যাই, ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশিদের বক্তব্য তারা মুসলিম দেশ হিসাবে বাংলাদেশটা পাকিস্তানিকে সমর্থন করবে। এমনকি যুদ্ধে জেতার কথা বললে তারা চায় যে এখানে পাকিস্তানিরাই জিতুক। আমার মনে হয় এরা বাংলাদেশি কম, এরা হচ্ছে পাকিস্তানের সেই ফেলে যাওয়া ফসল। কথাটা ঠিকই বলেছেন। যারা 1971-এ পাকিস্তানের কিছু জেনারেল, কিছু সেনারা বাংলাদেশের ঘরের ভেতরে পুঁতে রেখে গিয়েছিল। সত্যি 100% সত্যি। কেননা একজন ইতিহাস জানা আর বাস্তববাদী মানুষ বা সুস্থ সবল মস্তিষ্কে থাকা মানুষ কখনো পাকিস্তানকে সমর্থন করতে পারে না, যদি সে পারফেক্ট একজন বাংলাদেশি হয়। এই ভারত খানকির বলা শেষ পর্যন্ত পাকিস্তানে তুই হামলা করছস, আর হামলা তো শুধু করস নাই, মসজিদ ভাঙছস। তোর দেশের মসজিদ গুলো তুই ভাঙ্গা তছনছ করস, আর পাকিস্তানের ভাঙছস। খানকির বলা অপেক্ষা কর, তোর দিও শেষ হইতেছে মোদির ঘরের মোদি। তরে আর বাঁচতে দিব না, তোর হায়াত শেষ, তোরে একেবারে জব করবো, জব। অপেক্ষা কর। চাচা মোদির কথা বাদ দিন, মোদিকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে চিন্তা করুন, প্লাস আপনাদের ঘরের ভেতরে মসজিদ গুলো। কেননা বর্তমান সময়ে পাকিস্তান সেই মসজিদের শোর ফ্যাক্টরি তৈরি করেছে, যেগুলো দ্বারা ভারতের ভেতরে অশান্তি করে। সেম ভাবে কিন্তু আপনারাও সেই দিকে এগিয়ে যাচ্ছেন। তাই এবার ভারতের টার্গেট ছিল পাকিস্তানের ঘরের ভেতরে সেই মসজিদ, পরবর্তী টার্গেট আপনাদের ঘরের ভেতরে মসজিদ না হয়। কেননা পাকিস্তানের ঘরের ভেতরে আক্রমণ করলে পাকিস্তান কিছুটা হলে রিটেলিয়েশন দিতে পারে, কিন্তু সেই দিক থেকে আপনারা তো পাকিস্তান বাদ দিন, ভারতকে এতটুকু রিটেলিয়েশন দিতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তা করুন। ওই দিন তো পাকিস্তান নিজেকে বাঁচাতে পেরেছিল কিছুটা হলো, কিন্তু আপনারা পারবেন তো? আর যাই করো, শরীরের যত্ন নিও তোমার। তোমার অজান্তে তোমারে নিয়ে চিন্তা করি আমি, কারণ তুমি যে একতরফা একান্তই আমার। পাকিস্তান ভারতের ঘরের ভেতরে পেহেলগ্রাম হামলার বদলা হিসাবে অপারেশন সিন্দুর চালিয়ে যে অবস্থা করেছে, তারপরে থেকে পাকিস্তানের প্রেম শাহবাজ শরীফের অবস্থা কিছুটা এরকম হয়েছে। এমনটা যেন আপনাদের না হয়, কারণ আপনারা ভাই বলে ডাকেন, আব্বু বলে ডাকেন। তোরা হাতের বালা থাকে যদি সিটি বলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। আমার মনে হয় বাংলাদেশের ঘরের ভেতরে বুদ্ধিজীবী, বাংলাদেশের ঘরের শাসন ব্যবস্থায় থাকা ব্যক্তিদের থেকে বাংলাদেশের রিক্সাওয়ালাদের বেশি বুদ্ধি, তারাই বেশি নলেজ রাখে। বাংলাদেশের রিক্সাওয়ালাকে যখন জিজ্ঞাসা করা হয় যে চাচা এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কাকে সমর্থন করবেন, আগে এটা শুনে নিন। কোন পক্ষে থাকা উচিত? বাংলাদেশের খবর তো কইতে না, বাংলাদেশের দুই প্রকারের মানুষ, একটা আছে সুবিধাবাদী আর একটা আছে দেশপ্রেমিক। মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে, তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল, তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল। দেশপ্রেমিক আমি তো ভারতের পক্ষে থাকতাম, পাকিস্তানের পক্ষে থাকবো না। কেন থাকবো পাকিস্তানের? যদি পাকিস্তানের পক্ষেই থাকতাম তা পাখির মতন 30 লক্ষ মানুষ কেন মারা গেল? তাও সত্য। কি কারণ? মা বোনের ইজ্জত গেল, কারণটা কি? ওই জায়গায় তো আমি ভালাইছি, ওই সাবাবের কেন খাইতে দেবো? ওটা জায়গা আমার যে সম্ভব না, কিছু যায় ও তো বোঝে না। ওই সুবিধাবাদী ওই যে পাকিস্তান পক্ষে যাইব, এই সুবিধাবাদী। অনেক আগে আপনাদের একটা কথা বলেছিলাম, হাতে হেরিকেন পিছনে বাস, তার নাম বাংলাদেশ। কথাটা মনে পড়ছে? মোহাম্মদ ইউনুস 9 মাসে প্রেগনেন্ট হয়ে গেছে, এবার তার ডেলিভারি টাইম হয়ে গেছে। যখনই ক্ষমতা এসেছিল বলেছিলাম দেশের পেছন মেরে দিয়েছে, এবার দেশটা উচ্ছলে যাবে, সেটাই হতে চলেছে। অলরেডি ইউনুস এবার যাবার পথে, দেশের মানুষ ভুগবে, উনি তো বাইরে পালিয়ে যাবে। অন্যদিকে আবার শাহবাজ শরীফ গলা পর্যন্ত ডুবে গেছে। বিশ্বাস হচ্ছে না? এই দেখুন ভিডিওটা। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ? गला में पानी आ गया, गामछा भी खुल गया मेरा, लगती ये देखिए। কিছুদিন আগে ভারত পাকিস্তান হওয়া খণ্ডযুদ্ধে বর্তমান সময়ে পাকিস্তান আর পাকিস্তানের পুত্রগণ দাবি করেছে তারা নাকি ভারতের খেলা ভিক্টরি উইন হয়েছে। বর্তমান সময়ে নরেন্দ্র মোদী দূর থেকে ক্যামেরা করে জুম করে দেখছে, মানে দূরবীন দিয়ে, যে বর্তমান সময়ে শাহবাজ শরীফের অবস্থাটা কেমন। দেখুন, এটাও দেখে নিন। অনেক হলো মজা। এবার আসি বাংলাদেশের রিক্সাওয়ালা এক ভাইয়ের কথায়।
বলেছিলাম শুরুতেই যে বর্তমান সময়ে বাংলাদেশে ক্ষমতা থাকা শাসন গোষ্ঠী আর সেই দেশের বুদ্ধিজীবীর থেকে বেশি বুদ্ধি রাখে সেই দেশের রিক্সাওয়ালা দাদা ভাইয়েরা চাচারা। মানে হ্যাঁ, এবার এই মুহূর্তে বাংলাদেশিরা 4 দিনে কলকাতা দখল কোটায় ফুটে গেছে জানি না, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। সম্ভবত 7 দিনে কিংবা 1 সপ্তাহে বলেছিল ভারত দখল করে নেবে, তাদেরকেও এখন দেখতে পাচ্ছি না। ফিলিস্তিনের গাজা যদি বাংলাদেশের পাশের রাষ্ট্র হইতো, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাইত, কারণ বাঙালি মুসলমানেরা ঘরে বসে থাকার লোক ন। কথা কোন ঠিক কিনা? তো বর্তমান সময়ে তারা ভারতের খিলাফ এই মুহূর্তে যুদ্ধ করার জন্য কতটা প্রস্তুত সেটাকে নিয়ে এক রিক্সাওয়ালা ভাই সবকিছু জানিয়েছে। চলুন এবার আসল খেলাটা আপনারা নিজেরাই শুনতে পাবেন। সেই দেশের এক দাদা এক্সপোজ করে দিয়েছে বর্তমান সময়ে বাংলাদেশের অকাত কতটুকু। আমাকে আছে কি ভারত যদি মিসাইল মারে আমরা কি আলু মারুম ভারতের? আলুরও তো দাম বেশি, আলু তো মারুন যাইব না। আমার কি বঙ্গোপসাগরে কি অস্ত্রের খনি আছে? আমাদের ইমানি বল শক্তিতে ওরা কিছুই না। মিসাইল আছে, ড্রোন আছে, ফারণিক বোমা আছে, সাবমেরিন আছে, আপনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, না রকেট লঞ্চার আছে, না এই যে রণতরী আছে। না দাদা কিছু মনে করবেন না, আপনাদের কাছে আছে বিশ্ব সেরা বোম্বু দিয়ে তৈরি অস্ত্র। বিশ্বাস হচ্ছে না? এই দেখুন আপনাদের স্বদেশী তৈরি অস্ত্র, যার কাছে আমেরিকা হার মানে। বাংলাদেশের ঘরে ঘরে আমরা এরকম উগ্র কথা বলি কোন দুঃখে? বিশ্বের সাথে একটা সম্পর্ক রাখতে হয়, দেশ চালাইতে হইলে, ঠিক আছে? ওইটা তারা বুঝেই না। আপনি 10-এ 10 পাই হিটকুলো আচরণ করে, ঠিক আছে? বড় বড় রাষ্ট্রের সিনিয়র জুনিয়র কেউ মানে না, বিএনপি আওয়ামী লীগ জামাত যে কোনো দল কোনো সিনিয়র নেতারই মানে না। এরা যা কয় তাই আইন। এরা যা কয় তাই আদালত, ঠিক আছে? এরা ফোন করে যা কয় তাই ছিল সত্য হয়ে যায়। এরা যা কয় তাই কথা দেশ চলবে। আপনি এরকম 2-4টা ছেলের কথা দেশ চলবো? একটা দেশ এমনি চলে? দেশ এইভাবে চলে কিনা সেটা তো জানা নেই, কেননা বর্তমান সময়ে এই সমস্ত মানুষগুলো যেটা চেয়েছে সেটাই হয়েছে। তারা প্রথমে চেয়েছিল স্বৈরশাসন সরকারকে ফেলে দিয়ে ক্ষমতাটা তাদের হাতে নেওয়া, তারা নিয়েছে। এমনকি ইউনূস চেয়েছিল দেশের কট্টরতাকে বাড়িয়ে দিয়ে দেশের সমস্ত বন্ধ করা বা ব্যান করা বা স্যাংশন লাগানো সংগঠনগুলোকে ছেড়ে দিয়ে প্রকাশ্যে ঘরের ভেতর অস্থিরতা তৈরি করা, সেটা হয়েছে। দেশের সনাতনী ধর্মী ব্যক্তি বা সংখ্যালঘু ব্যক্তিদেরকে অত্যাচার করে লুণ্ঠন করে ধ্বংস করে দেওয়া, সেটা হয়েছে। মানে এরা যেমন মডেল চেয়েছিল সেটা তো হচ্ছে। এতে দেশের উন্নতি হোক বা না হোক এতে ওদের যায় আসে না, কিন্তু এদের যেটা টার্গেট ছিল সেটা পূরণ ঠিকই হয়েছে। আপনারা বহির্বিশ্বের সাথে একটা সম্পর্ক রাখতে হয়, দেশ চালাইতে হইলে, ঠিক আছে? ওইটা তারা বুঝেই না। কথাটা ঠিকই বলেছে। হিটকুলো আচরণ করে, ঠিক আছে? বড় বড় রাষ্ট্রের যেমন এই যে চায়নার সম্পর্ক, চায়নার সাথে সম্পর্ক করিয়া, পাকিস্তানের সাথে সম্পর্ক করিয়া ভারতের হিংস্র ভাষায় কথা কয়। এই ভারত খানকির বলা শেষ পর্যন্ত পাকিস্তানে তুই হামলা করছস, আর হামলা তো শুধু করস নাই, মসজিদ ভাঙছস। তোর দেশের মসজিদ গুলো তুই ভাঙ্গা তছনছ করছ, আর পাকিস্তানের ভাঙছস খানকির বলা। বুয়েটের মতো জায়গায় ভারতের যে পতাকারে পাড়া দেয়, ঠিক আছে? বিভিন্ন জায়গায় ওগরে তুচ্ছ করে কথা কয়। ভারত একটা বড় রাষ্ট্র, গাদ্দারি রাষ্ট্র, শক্তিশালী দেশ, এরা কি আমগোল্লা গাদ্দারি করবো না? গাদ্দারি করাটা একেবারেই স্বাভাবিক। আমরা কোন পজিশনের দেশ আগে ওইটা আমাকে হিসাব করা লাগবো। আমরা কোন সিরিয়ালের দেশ, আমাকে পদ্র মানচিত্রের দেশ, আমরা ওই হিসাবে তো কথা করা লাগবো। এরা তো এটা কিচ্ছু বোঝে না। এরা তো আরো দেশটা দাঙ্গা বাজাইবো, হাঙ্গা বাজাইবো। এরা দেখবেন এই দেশটারে দুর্ভিক্ষে দাঁড়িয়ে নিয়ে যাইবো। আরে হিন্দু কি করে আমাদের ভাই হয়? হিন্দু আমাদের ভাই না, এটা ভুল বলছি, আগে ভুল। তারপরে এরা দেশের থেকে ফালাইবো। ইন্ডিয়া তো পোড়াইবই। আমরা যদি বাঙালিরা ইন্ডিয়ার পতাকা পোড়াই, ইন্ডিয়াতে পোড়ানোটা একেবারেই স্বাভাবিক। কথা সত্য। আমরা বেশি অনেক ক্ষেত্রে কিন্তু ভারতের কাছে ঋণী, ঠিক আছে? অর্থনৈতিক দিক দিয়া আমরা হয়তো বিশ্বাস করবেন না, এই কথাটা বলবে করবেন, হয়তো একসাথে বলি। আমার মনে হয় অনেক কারণ আছে। আমি আপনাকে প্রথম থেকে বলি, ধরেন আমার কোনো আত্মীয় স্বজন ঢাকা গুলশানে আছে, কিন্তু আমি গ্রামে তাই। পাশে আমার আরেকটা বাড়ি আছে, আমি ওই বাড়িওয়ালার সাথে আমার সম্পর্ক ভালো থাকা লাগবে, ঠিক আছে? কারণ দূরে হয়তো আমার সম্পর্ক বড় সম্পর্ক কোনো ব্যক্তি আছে, কিন্তু এই সময় তো আর নাই। কেসটা তুমি ধরেই ফেলেছো, ঠিক আছে? আমার বর্তমানে তো দরকার, আমার পাশে যে আছে হেয়ারে দরকার। আমাকে পাশে ভারত আছে, এই ভারতের আমাকে বেশি দরকার। চায়না ঠিক আছে আসে অনেক দূরে, পাকিস্তান অনেক দূরে, এগো আমাকে লাগে, কিন্তু এরা তো আমাকে পাশে না। ভারত তো চাইলে আমাকে সাথে অনেক অন্যায় করবো, অনেক অন্যায় করতে পারে। তাহলে আমরা কি টিকু? আমাদের অস্তিত্ব থাকবো? আমরা যে যুদ্ধ করতাম যাই, আমাকে আছে কি? ভারত যদি মিসাইল মারে আমরা কি আলু মারুম ভারতের? আলুরও তো দাম বেশি, আলু তো মারুন যাইব না।
আমার কি বঙ্গোপসাগরে কি অস্ত্রের খনি আছে, মিসাইল আছে, ড্রোন আছে, ফারণিক বোমা আছে, সাবমেরিন আছে, আপনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, না রকেট লঞ্চার আছে, না এই যে রণতরী আছে? লং মার্চ হয়েছিল, আমরা রাস্তার দুধারে আমরা এরকম উগ্র কথা বলি কোন দুঃখে? আপনার যে বিভিন্ন নেতারা বর্তমানে স্লোগান দেয় ভারতের বিরুদ্ধে, বাংলাদেশের নেতা সাধারণ লোকের কাছে খুব জনপ্রিয় হয়ে যায়, কিন্তু সর্বশেষ দেখবেন নিচে নিচে যায় ভারতের ফাও ধরবো। একদম বাম্পার মারছেন এবার। আপনার যে বিএনপির এক নেতা বলছে যে ভারত বয়কট করো, শাড়ি ফুরছে, দেখবেন এই ভারত কয়েকদিন বাদে বিএনপির নেতারাই বলবো, আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যায় এটা ওই লোকের পার্সোনাল বক্তব্য, এটা বিএনপির বক্তব্য না। ঠিক আছে? তো বন্ধুরা, এটাই হচ্ছে একজন বাংলাদেশি ভাইয়ের বাস্তববাদী চিন্তা ভাবনা, যিনি বর্তমান সময়ে জিওপলিটিক্স, রাজনীতি, দেশের পরিস্থিতিতে এমনকি তাদের অবস্থান দেখে সব দিক থেকে বিচার, চিন্তাধারা, ভাবনা করে কথাগুলো বলেছে। আর আমি ওই জন্য বলেছিলাম বাংলাদেশের আজকের দিনে ক্ষমতায় বসে থাকা রাজনীতিবিদ মানুষ বা বুদ্ধিজীবী মানুষদের থেকে এনার সব থেকে বেশি ভালো বুদ্ধি রয়েছে। কেননা ওই আবেগ দিয়ে আর ওই বড় বড় কথা বলে কখনো দেশ চলে না। দেশ চলতে গেলে একটা শিক্ষিত সমাজ দরকার, একটা উন্নত প্রযুক্তি ব্যবস্থা দরকার, উন্নত চিন্তাধারা, দূরদর্শী পরিকল্পনা দরকার, যেগুলো আজকের দিনে বাংলাদেশের ঘরের ভেতরে ক্ষমতায় থাকা মানুষদের ভেতরে দেখতে পাওয়া যায় না। উগ্রতা দিয়ে আর সবসময় ধর্ম দিয়ে বা ধর্মান্ধতার তলে কোনো কিছু হয় না। যেটা বন্ধুরা আমি আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশি রিক্সাওয়ালা ভাইকে স্যালুট জানাই, কেননা এনার ভাবনা চিন্তা সত্যি আমাকে ইমপ্রেস করেছে। যাই হোক, আবারও নতুন একটি ভিডিও নিয়ে বাংলাদেশিদের ট্রোল করা হবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। হ্যাঁ, এর সাথে সাথে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট আর চ্যানেলটিতে নতুন হলে একটু সাপোর্ট করবেন, কেননা আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের বাংলাদেশি দিনের রোস্ট ভিডিও বানাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে, কথা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।